গান, গল্প ও আড্ডার গল্পের সিরিজ শনিবারের আতঙ্ক সিরিজের আজকের নিবেদন ওরা এখনো আছে। লেখক ইন্দ্রনীল অধিকারী, নির্দেশনায় ইন্দ্রনীল অধিকারী। গল্প পাঠ ও গল্পের প্রধান চরিত্রে রুদ্র নারায়ণ অধিকারী। ভিজুয়াল এফেক্টসে শুভম দেবনাথ। শব্দগ্রহণ ও সাউন্ড এফেক্টসে ইন্দ্রনীল অধিকারী। আমাদের গল্প শুনতে শনিবার বেলা 12টায় চলে আসুন আমাদের ইউটিউব চ্যানেল গান, গল্প ও আড্ডায়। আমাদের গল্প এখন শুরু হতে চলেছে। অফিসে বসে তখন সবে দুপুরের খাবার খেতে যাব, তখনই আমাদের দেশের বাড়ি থেকে ফোন আসে। ফোনটা ধরতেই মামির কান্নার আওয়াজ শুনতে পেলাম। তার বড় ছেলে কাঁদো কাঁদো গলায় আমাকে জানালো মামাকে নাকি দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই শুনে আমার আর দুপুরের খাবার ঠিক করে খাওয়া হলো না। আমি তড়িঘড়ি অফিসের কাজ সেরে গ্রামের জন্য রওনা দিলাম। আমার মা ও মামা দুই ভাই বোন। গ্রামের বাড়িতে আমার মামা, মামি এবং তাদের দুই ছেলে ছাড়া কেউ থাকে না। দুই ছেলের মধ্যে বড় ছেলের বয়স 12 আর ছোটটা 8 বছর। মামা নিখোঁজ হয়ে যাওয়াতে তাদের এই বিপদের মুহূর্তে আমার যাওয়াটা সব থেকে বেশি দরকার। মা বাবার বয়স হয়েছে, ওনারা যেতে যেতে তাও কাল হয়ে যাবে। তাই আমি মা বাবাকে ফোনে ব্যাপারটা জানিয়ে বেরিয়ে পড়লাম। মা বলল যে তারা নাকি কাল ভোরের ট্রেনে মামার বাড়ি যাবে। আমি বিকাল 4:30 নাগাদ ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। ট্রেনের সময় ছিল 5:05। এদিকে দেরি করে ট্রেন ঢোকাতে প্রায় সন্ধ্যে 7টা বেজে গেল। দেশের বাড়ি গোসাইপুর, সেখানে যেতে প্রায় 3 ঘন্টার বেশি সময় যায়, কিন্তু আর কোনো উপায় নেই, যেতে তো হবেই। এই বিপদের দিনে আমি তাদের আপনজন। ট্রেন দেরি করে এসেছে, তাই খুব ভিড়। কোনো রকমে ঠেলে ঠুলে উঠে পড়লাম ভিড় ট্রেনে। সন্ধ্যে 7:15 নাগাদ ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করলো। আমি একদম ভেতরে ঢুকে দাঁড়িয়ে পড়লাম, কারণ আমার স্টেশন আসতে এখনো ঢের দেরি আছে। গোসাইপুর পৌঁছতে প্রায় রাত 10:30 বেজে গেল। এত রাতে গ্রাম অঞ্চলে কোনো অটোরিকশা পাওয়া অসম্ভব। স্টেশনে নেমে দেখলাম স্টেশন পুরো জনশূন্য, একটি লোকেরও চিহ্ন মাত্র নেই। এমনকি সিগন্যাল ম্যানকেও কোথাও দেখতে পেলাম না। এমনিতেও এত রাতে এই স্টেশনে তেমন একটা ট্রেন থামে না। স্টেশনের বাইরে এসে কোনো রিক্সা তো দূরের কথা, একটি কুকুর বিড়ালও চোখে পড়ল না। ওটা আমি হাঁটতে শুরু করলাম। এমনি 1-1.5 কিলোমিটারের মধ্যে আমার মামার বাড়ি। গ্রামের আবহাওয়া শহর থেকে অনেক ভালো, আর তাপমাত্রাও খুব কম, তাই অনায়াসে হেঁটে যাওয়া সম্ভব। রাতে কিছু খাওয়া হয়নি। ব্যাগে একটা রুটি আর জেলির কৌটো ছিল। আমি রুটির মধ্যে জেলি মুড়ে খেতে খেতে এগিয়ে গেলাম। হঠাৎ আমার সামনের রাস্তাটার বাদিকে একটা গাছের তলা থেকে কে যেন আমাকে হাত নেড়ে ডাকছে। আমি ঠিক বুঝতে পারলাম না। এত রাতে কোনো লোকের দেখা নেই, কিন্তু এখন একজন গাছের তলায় দাঁড়িয়ে আমাকে হাত নেড়ে ডাকছে। লোকটা চোর বা ডাকাত নয় তো? একটু ভয় পেয়ে পিছিয়ে এলাম। তারপর ভাবলাম মামার বাড়ি যেতে গেলে তো এই রাস্তা ছাড়া আর অন্য পথ নেই।
তাই রাস্তার ডান দিক ঘেঁষে এগোতে লাগলাম। কিছুটা সামনে পৌঁছতেই লোকটার মুখটা চিনতে পারলাম। কিছুটা খুশির সাথে অবাকও হলাম। মামা, তুমি এখানে? সবাই তো তোমাকে দুদিন ধরে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, এমনকি থানায় নিখোঁজ ডায়েরি করেছে। কোথায় ছিলে এই দুদিন? বাড়ির এত কাছে থেকেও বাড়ি কেন যাওনি? তোমাকে কি কেউ খুঁজতে আসেনি? মামা খুব চাপা গলায় বলল, জানিস তো আমার ভোলার রোগ আছে। বেরিয়েছিলাম বাজার করতে, তারপর কিছু মনে করতে পারছিলাম না। নাম ঠিকানা কিচ্ছু না। আজ মনে পড়াতে বাড়ির দিকে ফিরছিলাম। যাক মামা, ভালোই হলো, তোমার সাথে আমার রাস্তায় দেখা হয়ে গেল। আমিও তোমার বাড়িতে যাচ্ছিলাম। তোমার নিখোঁজ হওয়ার খবরটা আজ পেয়ে অফিস থেকে সোজা এসেছি। কাল মামা আসবে ভোরের ট্রেনে। মামা যেন কেমন একটা অন্যমনস্ক হয়ে আছে। আমার কোনো কথাই যেন তার কানে গেল না। আমি আমার হাত ধরে টান দিলাম বাড়ি নিয়ে যাওয়ার জন্য। হাতটা ছুতেই মনে হলো যেন মামার শরীরটা বরফের মতো ঠান্ডা, আর তার হাতের চামড়াটা যেন সাপের গায়ে থাকা হাসির মতো লাগলো। হাত ছেড়ে মামাকে আমার সাথে বাড়ি যেতে বললাম। মামা খুব আস্তে গলায় বলল, চল। বাড়ির পথে প্রায় 15 মিনিট হাঁটার পর মামা কোনো কথা বলল না, শুধু আমার সাথে নিঃশব্দে হেঁটে চলেছে। আমার এই নিস্তব্ধতায় খুব অস্বস্তি হচ্ছিল, তাই আমি মামাকে একটি প্রশ্ন করে বসলাম। আচ্ছা মামা, আজকে বাড়ি বেরার পথটা একটু বেশি লম্বা মনে হচ্ছে না? এতক্ষণে আমাদের বাড়ি কাছাকাছি পৌঁছে যাবার কথা, কিন্তু এখনো বাড়ির কোনো চিহ্ন চোখে পড়ছে না। মামার কানে যেন এই কথাগুলো পৌঁছলো না। আমরা আবার নিঃশব্দে হাঁটতে লাগলাম। রাস্তায় আর কোনো লোকের দেখা পাওয়া যাচ্ছে না, এমনকি কুকুর বিড়ালও দেখা নেই। কি অদ্ভুত! মানুষ না হয় এত রাতে গ্রামের পথে বেরোয় না, কিন্তু তা বলে কোনো জীবজন্তু কিংবা কোনো পাখিরও চিহ্ন পর্যন্ত নেই। এইসব ভাবতে ভাবতে আমার হঠাৎ মনে হলো যেন অনেক জোড়া চোখ আমাদের উপর নজর রেখে আছে। ভেবে আমি একটু কেঁপে উঠলাম। তারপর ভাবলাম, এইসব ভুলভাল কথা আমার ভূতের গল্পের বই পড়ার ফল। না না, এসব কথা মনে না করে তাড়াতাড়ি পা চালাই। আর বেশ কিছুক্ষণ পথ চলার পর রাস্তার উল্টো দিক থেকে রূপক কাকু আমাদের সামনে এগিয়ে আসলো। আমি জিজ্ঞাসা করলাম, কেমন আছো কাকু? কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নেই। মনে হচ্ছে যেন আমি অদৃশ্য হয়ে গেছি। রূপক কাকু আমাদের পাশ দিয়ে চলে যাওয়ার সময় মামার দিকে তাকিয়ে ঘাড় নেড়ে মুচকি এসে চলে গেল। মামাও কাকুর দিকে ঘাড় নেড়ে হাসলো। এতক্ষণ মামার মুখে কোনো ভাবভঙ্গি ছিল না। সে হঠাৎ রূপক কাকুকে দেখে হাসলো। এসব কি হচ্ছে এখানে? কাকু পাশ দিয়ে চলে যাওয়ার পর মামা আবার সেই পাথরের মতো মুখ করে হাঁটতে লাগলো। হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় 1 ঘন্টা ধরে হাঁটছি, কিন্তু এখনো মা বাড়ি পৌঁছতে পারলাম না। খুব আস্তে হাঁটলেও 30 মিনিটে মামার বাড়ি পৌঁছে যাবার কথা, অথচ এত জোরে হেঁটেও
1 ঘন্টা পার হয়ে গেল, বাড়ি তো দূরের কথা, এখনো মামাদের গ্রামটাই চোখে পড়ছে না। আমার মনে কেমন একটা ভয় ঢুকে গেল। আমরা ঠিক রাস্তায় যাচ্ছি তো? মামার দিকে দেখতে গিয়ে ভুল করে ফেললাম না তো? মনের ভেতর এইসব প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। হঠাৎ আমার একটা কথা মনে পড়ে গেল। আমি ভয়ে স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে বললাম, গত বছর শ্রাবণ মাসে শুনেছিলাম রূপক কাকু পুকুরে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা গেছেন। তার শরীর পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তাহলে রূপক কাকু আমার চোখের সামনে দিয়ে চলে গেল? এটা কি করে সম্ভব? মৃত মানুষকে আমি দেখতে পেলাম কি করে? শুধু আমি নয়, মামাও তাকে দেখে এসেছিল। হঠাৎ মামা নিজেই বলে উঠল, কিরে, থেমে গেলি কেন? চল, তাড়াতাড়ি পা চালা, আমার খুব খিদে পেয়েছে, বাড়ি পৌঁছে খেতে বসবো। আমি কিছু না বলে মন্ত্রমুগ্ধের মতো হাঁটতে শুরু করলাম। বুঝতে পারছিলাম না কি হচ্ছে আজ রাতে, এত অদ্ভুত ঘটনা ঘটছে কেন। হাঁটতে হাঁটতে আরো একটু এগোনোর পরে গায়ে এক ফোঁটা জল পড়ল। গায়ে হাত দিয়ে জল মুছতে গিয়ে এতক্ষণ যেটাকে জল ভেবেছিলাম, বুঝতে পারলাম সেটা জল না, অন্য কিছু। কেমন যেন চটচটে লালা জাতীয় কিছু। বুঝতে পারলাম না জলের মতো জিনিসটা কি। হঠাৎ মামার পায়ের দিকে চোখ করতে একটা জিনিস লক্ষ্য করলাম। মামার ছায়ার সাথে আরো একটি অদ্ভুত ছায়া দেখা যাচ্ছে। মামার পায়ের সাথে যেন মাঝে মাঝে আর একটা ছায়া দেখা যাচ্ছে, ঠিক যেন লেজ জাতীয় কিছু ছায়া। আবার হঠাৎ করে ওই ছায়া উধাও হয়ে যাচ্ছে। এত কিছু পরপর দেখার পরে মাথাটা কেমন ঝিমঝিম করতে শুরু করলো। আরো বেশ কিছুটা এগোতেই সেই আঠালো লালা জাতীয় জিনিসটা আরো বেশি বেশি করে পড়তে শুরু করলো। মনে হতে লাগলো যেন আকাশ থেকে লালার বৃষ্টি হচ্ছে, আর বিকট গন্ধে আশেপাশে ভরে উঠলো। আমার আমার মাথাটা ঘুরে গেল। আমি আমি একটি গাছের ডাল ধরে ফেললাম, নইলে আমি পড়ে যেতাম। গাছের সেই ডালটি চেপে ধরতেই ডালটি কেমন নরম নরম ও ঠান্ডা মনে হলো। আর হঠাৎ এটি পশুর বিকট চিৎকার। তারপরে যেটা ঘটলো সেটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বিশ্বাস করবে না। ডালটি একটি গিরগিটিতে পরিণত হলো। তারপর কিলমিল করে আকাশ, গাছপালা, ঘাস সব সব গিরগিটিতে পরিণত হলো। আমি আমি একটু গুহার মধ্যে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর ফিরে দেখি গুহার কোনো প্রবেশ পথ দেখা যাচ্ছে না। তাহলে কি আকাশ, গাছপালা, ঘাস সবাই সবাই গিরগিটিরা রং বদলেই মায়াজাল গড়ে তুলেছিল? এটাও কি সম্ভব? গিরগিটিরা কি এত নিখুঁতভাবে রং বদলে কোনো মায়াজাল করতে পারে? গিরগিটগুলো আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। তাদের চেহারা প্রায় প্রায় মানুষের মতো বড়।
এত বড় গিরগিটি হয় বলে আমি জানি না। ভয় পেয়ে আমি মামাকে ডাকতে গিয়ে দেখি, কোথায় মামা? আমার পাশে একটা গিরগিটি দাঁড়িয়ে আছে। চাবনি আমার দিকে, তাদের মুখ থেকে লালা হচ্ছে। আমি আমি কেমন যেন নেশার করে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। একবার একবার চোখ খুলে আবছা আবছা দেখলাম আমাকে ওরা কোথায় যেন নিয়ে যাচ্ছে। আশেপাশে দেখলাম কত মানুষকে ওরা সবুজ কোনো তরল পদার্থের মধ্যে আটকে রেখেছে। ঠিক যেন এক একটি মানুষকে ফসিলে পরিণত করেছে। আমাকেও সেরকম একটি তরল পদার্থে ঢেলে দিল। আমিও আস্তে আস্তে জমতে শুরু করলাম। শেষে যেটুকু জ্ঞান ছিল তাতে দেখলাম আমার একদিকে মামা, অন্যদিকে রূপক কাকুকে ফসিলে পরিণত করেছে। তারপর আমিও জমতে শুরু করলাম। বড় কষ্ট। একটি জীবিত ফসিলে পরিণত হলাম। বড় যন্ত্রণা। আমরা ভিন্ন গ্রহে প্রাণের সন্ধান করে চলেছি, কিন্তু আমাদের পৃথিবীতে থাকা সব জীবজন্তুর ব্যাপারে এখনো কি জেনে উঠতে পেরেছি? আমাদের পৃথিবীতে এমন অনেক প্রাণী ছিল এবং আছে যাদের ব্যাপারে আমরা জানি না। হয়তো এরাও তেমন কোনো প্রাণী যারা কোটি কোটি বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল, অথবা আমরা ভেবেছিলাম বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু তারা নিজেদেরকে মানুষের মধ্যে ছড়িয়ে নিজেদের বংশের বিস্তার করে চলেছে। অথবা কোনো ভিনগ্রহী প্রাণী যারা কোনো উল্কাপিণ্ডের সাথে এই পৃথিবীতে এসেছিল এবং এখানকার আবহাওয়ায় তারা নিজেদেরকে এইভাবে বিকশিত করে তুলেছে। হয়তো আপনার কোনো চেনা ব্যক্তি আসলে মানুষ নয়, কিংবা আপনার পাশে বসে থাকা ব্যক্তিটিও কোনো আদিম যুগের জীব, যে কিনা ঠিক সুযোগের অপেক্ষায় আছে তার বংশ বিস্তার করার জন্য। এতক্ষণ শুনছিলেন ইন্দ্রনীল অধিকারীর লেখা ওরা এখনো আছে। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের গল্প শুনতে শনিবার বেলা 12টায় চলে আসুন আমাদের ইউটিউব চ্যানেল গান, গল্প ও আড্ডা।